কিন্তু আমাদের দেশে এগুলো হয়, কাউকে টেলিফ্যাসিস্ট, কাউকে কালচারাল ফ্যাসিস্ট, কাউকে নিউজ ফ্যাসিস্ট, এরকম আখ্যা দেওয়া ট্যাগিংয়ের যে রাজনীতি, সেখান থেকে তো বাংলাদেশ বেরোতে পারে নাই। তো সেই কারণে টেলিভিশনের মালিকরা আসলে ঝুঁকি নিতে পারেন না। তো সালাম সাহেব ঝুঁকি নিয়েছিলেন, যেটা আমি বলবো যে এটা একটা অস্বাভাবিক ঘটনা। এটি উদাহরণ হয়ে আছে আসলে বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে, যে একসময় যে ব্যক্তির ভাষণ সম্প্রচারের জন্য একজন টেলিভিশন ওনারকে, বিশেষ করে আমাদের 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে কারাবরণ করতে হয়েছিল, আজকে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম সেই ব্যক্তির সারা দিন ভাষণ সম্প্রচার করেছে বা তার লাইভ কাভারেজ করেছে। মানে এই বিষয়টি আপনার কাছে কেমন লাগে? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই বিষয়টা আসলে অস্বাভাবিকও না, আবার স্বাভাবিকও না, বরং ওইটাই আমি মনে করবো অনেক সাহসী ব্যাপার ছিল। কারণ একটা নির্দেশ ছিল যে তার ভাষণ প্রচার করা যাবে না, তারপরও 21 টিভি সাহসী হয়ে তার ভাষণ প্রচার করেছিল। আমি মনে করি যে ওই সময় এরকম সাহস দেখানো খুবই কঠিন একটা বিষয় ছিল, অনেক ঝুঁকিরও ব্যাপার ছিল, এবং সেই ঝুঁকির তো মূল্য দিতে হয়েছে। আমার যতদূর মনে পড়ে 21 টিভির চেয়ারম্যানকে জেলখানায় থাকতে হয়েছে, তারপরে 21 টিভির মালিকানা নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছিল, জোর করে এখানে অন্য মালিক প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল, এবং যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান লুটেরা, বদমাশ লোকজন এসে লুট করতো কিংবা দখল করে নিত, সেইভাবে তারা এক ধরনের দখলি প্রক্রিয়া এখানেও চালিয়েছিল। তো এই জিনিসগুলি তো আমরা দেখেছি, কিন্তু নানান কারণে জোরে প্রতিবাদ করেছে কেউ, মধ্য প্রতিবাদ করেছে কেউ, চুপ করে থেকেছে। আর আমাদের মতো লোকদেরকে তো টিভিতে আসা বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরা তো টিভিতে আসতে পারতাম। দীর্ঘ সময়টা প্রায় 10 বছর তাকে আসলে সাফারিং এর মধ্যে যেতে হয়েছে। এই সাফারিং এর মধ্যে কে যে যায় নাই, যেই কথা বলেছে সেই গিয়েছে। কাউকে জেলখানায় যেতে হয়েছে, কাউকে মুখ বন্ধ করিয়ে দেওয়া হয়েছে, আর কাউকে খুবই স্নেহের সঙ্গে বলা হয়েছে যে আপনাকে আমরা পরে ডাকবো। তো সেরকম একটা অবস্থা তৈরি হয়েছে। কিন্তু তো যে কারণে আমি বলবো যে ওই সময় এরকম সাহস দেখানোর যে বিষয়টি, এটা খুবই অস্বাভাবিক ছিল, এবং সেটি তিনি যে করতে পেরেছিলেন, এইটা আমি এখনো মনে করি যে এটা অনেকটা এটি আসলে এই সাহসের মতো। কারণ সাধারণত মালিকেরা তাদের বিনিয়োগের ঝুঁকি নেয় না। এত টাকা বিনিয়োগ করে টেলিভিশন তৈরি করার পরে ধরেন কেউ এসে যদি একটা ঢিল ছোড়ে, এটা তার তো গায়ে লাগে। তো তারপরেও উনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। কেন নিয়েছিলেন এটা উনি বলতে পারবেন। আমার মনে হয় জাকির, আপনাদের একটা ইন্টারভিউ করা উচিত আপনাদের চেয়ারম্যানের। না, আমি সুযোগ হয়েছে, আমি তাকে 2-3বার ইন্টারভিউ করার সুযোগ হয়েছে। আরো একবার করা উচিত। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি কেন করেছেন। তিনি আসলে মানুষের মতামত প্রকাশের অধিকার। আজকে যে সব চ্যানেল একদিকে ঢোল বাজাচ্ছে, এটা তো স্বাভাবিক। এটা বাংলাদেশের ইতিহাসে বারবার হয়েছে, আবার হবে। কারণ কেউই আসলে এই ঝুঁকিটা নিতে পারবে না। তো আমি এই জন্যই বলেছিলাম একটু আগে আরেকটা প্রশ্নের উত্তরে যে ফক্স, এনবিসি, সিএনএন আলাদা আলাদা নিউজ করতে পারে। কারণ হচ্ছে ওই দেশে কেউ চ্যানেলের মালিকের উপরে ঝাঁপিয়ে পড়বে না, টেড টার্নারের কুশপুত্তলিকা দাহ করবে না, কিংবা ধরেন রুপার্ট মার্ডকের ছবি জাদুঘরের মোড়ে লাগিয়ে তাকে টেলিফ্যাসিস্ট আখ্যা দিবে না। বুঝতে পেরেছেন না? কিন্তু আমাদের দেশে এগুলো হয়, কাউকে টেলিফ্যাসিস্ট, কাউকে কালচারাল ফ্যাসিস্ট, কাউকে নিউজ ফ্যাসিস্ট, এরকম আখ্যা দেওয়া ট্যাগিংয়ের যে রাজনীতি, সেখান থেকে তো বাংলাদেশ বেরোতে পারে নাই। তো সেই কারণে টেলিভিশনের মালিকরা আসলে ঝুঁকি নিতে পারেন না। তো সালাম সাহেব ঝুঁকি নিয়েছিলেন, যেটা আমি বলবো যে এটা একটা অস্বাভাবিক ঘটনা। এটি উদাহরণ হয়ে আছে আসলে বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে।